আলাপন বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করছেন বন্ধকে বেআইনি। কোন জায়গা থেকে, কোন এখতিয়ার থেকে আমার কাছে স্পষ্ট নয়। এখানে অনেকে রয়েছেন যদি কারোর কাছে বিশ্লেষণ মানে স্পষ্ট থাকে, কারণ সজলদার আরে আলাপন বন্দ্যোপাধ্যায় লোকটাই তো বেআইনি। ওর তো এখানে এই পদে থাকার কথা নয়। 60 বছর হয়ে গেছে, রিটায়ারমেন্ট, ডবল চাকরি হিসেবে চাকরি করতে এসছে না, চাকর বৃত্তি করতে এসছে। কেউ বলতে পারে দোকানপাট খোলা থাকবে? এটা কি আলাপন বন্দ্যোপাধ্যায় বাপের জমিদারি? আমি আমার দোকান খুলবো কি খুলবো না সেটা ও বলার কে? এই লোকটা শিক্ষিত, কিন্তু শিক্ষিত হলেই সবসময় মানুষ হয় না। শিক্ষিত হলেই মানুষ শিক্ষিত হয়, মানুষ হয় না। আলাপন বন্দ্যোপাধ্যায় তার প্রমাণ। পশ্চিমবঙ্গের ইতিহাসে এই প্রথম কোন বন্ধের এগেইনস্টে সরকারের সেক্রেটারিয়েট লেভেলের কাউকে বিবৃতি দিতে হচ্ছে যে বন্ধ মানবেন না, আপনারা সামনে নামুন। তার মানে সরকার বুঝে গেছে যে সরকারিভাবে বিবৃতি না দিলে মানুষ সাড়া দেবে বন্ধে, প্রথম। আর দ্বিতীয়ত, গণতান্ত্রিক পদ্ধতির অন্যতম স্তম্ভ হচ্ছে বন্ধ করে তার একটা বিরোধিতা জারি করা। তৃণমূল কংগ্রেসের মতো এরকম ডান্ডা নিয়ে উন্নয়ন দাঁড়িয়ে থাকাটা এটা কোনো গণতান্ত্রিক পদ্ধতির কোনো একটা জায়গা নয়। অনিন্দ্যবাবু রয়েছেন শাসকের জন্য বলার জন্য যে এই বাঁধকেও বেআইনি ঘোষণা করা আমি জানি না। আমি 38 মানে আপনার কাছে আসতাম, কিন্তু এত ব্রেকিং আসার পর আমরা সত্যি বুঝতে পারছি না যে একটা রিয়াকশন না নিলে পারছি না। যে অনিন্দ্যবাবু আপনি বলুন তো কি কি জিনিস আর বেআইনি ঘোষণা করবেন আপনারা? বলার সময় যেন মিটিং বেআইনি, মিছিল বেআইনি, ফেসবুক পেজ লাইক করা বেআইনি, পোস্টার শেয়ার করা বেআইনি, রাস্তায় নামা বেআইনি, দাবি এক দফা এক, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ এই স্লোগান দেওয়া বেআইনি, বন্ধ ঘোষণা করা বেআইনি, আর কতগুলো বেআইনি। এরপর তো লোকে বলবে সরকারটা বেআইনি কারণ মানুষের উপরে এই বেআইনি অত্যাচার করছে। তৃণমূলটা বেআইনি ঘোষিত, তৃণমূলটা বেআইনি। আচ্ছা হয়েছে উত্তর নিয়ে নেব অনিন্দ্যবাবু। 40 মিনিট পর বলছি আমি, খানিকটা বলতে দেবেন? তো বলছো শোনা, বলতে দেবেন না, এত লজ্জা এটা বলতে দেবেন না, তাই তো? এটাই তো বিজেপি বলতে দেবেন না। ঠিক বলেছেন, বিজেপি বলতে দেয় না। আগে দাবি ছিল বিচারকে, আর এখন দাবি হচ্ছে চেয়ারের। আজকে শুনছিলাম আপনারা বলছিলেন না, আপনার সময় বলবেন, সরল আপনার সময় বলবেন না, তার একটু বলতে দেবো না, কিন্তু আপনারা বলছিলেন না অরাজনৈতিক ছাত্র মিছিল, শান্তিপূর্ণ মিছিল। সকালে আপনি এক্ষুনি বলছিলেন কোন রাজনীতির লোককে নাকি দেখতে পাননি। আচ্ছা, অর্জুন সিং কি রাজনীতি করা ছেড়ে দিয়েছে? উনি ছাত্র হয়ে গেছেন। অর্জুন সিং কি রাজনীতি করা ছেড়ে দিয়েছে? অর্জুন সিংকে দেখা গেছে এই মিছিলে সকালবেলা পা মেলাতে। বাজার করো কিনা বল, বাজার করো, বাজারে যাও কিনা। টিএমসিপির যে জন্মদিনগুলো হয় সেই জন্মদিনগুলো আপনি কখনো গিয়েছেন অনিন্দ্যবাবু? না, যাওয়ার তো কোনো কারণ নেই। 28শে আগস্ট আগামীকাল হবে। গত বছর 28শে আগস্টে কারা কারা ছিলেন মনে আছে আপনার? না, আপনি ওটার সঙ্গে আপনি নিজে বললেন আজকে কোনো রাজনীতির লোককে দেখা যায়নি, আর আমি যখন বলছি অর্জুন সিংকে দেখা গেছে তখন আপনি অন্যদিকে যাচ্ছেন। শান্তিপূর্ণ মিছিল, আমি শুরুতেই বলেছি যখন মিছিল শুরু হয়েছিল শেষে একবার অর্জুন সিংকে দেখতে পাওয়া গেছে। শান্তিপূর্ণ মিছিলের নমুনা শুনুন। এসে অরাজনৈতিক হলেও তবু নন ফেস, আমি নন ফেস বলেছি, নন ফেস। শুরুর দিকে অর্জুন সিংকে দেখতে পাওয়া গেছিল একবারই, এক ঝলক। আর শেষের দিকে এসে একবার দেখিয়েছে। আরে বাবা, শেষের দিকে এসে দেখতে পাওয়া গেছে। আমি তো আরো বেশি আশা করেছিলাম, একটা কথা বল, আরো বেশি আশা করেছিলাম। না না, আমি তো আরো বেশি, না না আমি বুঝতে পারছি না। এক সেকেন্ড, কেউ যদি রাজনৈতিক নেতারা হন তারা বিচার চাইতে পারবেন না? হায়াত রেজেন্সিতে ইনোভা গাড়ি করে কার সঙ্গে দেখা করতে গেছিলেন? তোমার কি ছাত্র অরাজনৈতিক মিছিল করছেন, দেখা করা নাকি ও তো অর্পিতার সঙ্গে দেখা করতে যায়নি ওখানে। যাত্রী সহ ট্যাক্সি হয়ে গেছি, শান্তিপূর্ণ মিছিল। সরকারি সম্পত্তি ভাঙচুর, শান্তিপূর্ণ মিছিল। পুলিশকে 100টার বেশি পুলিশকে মেরে মাথা ফাটিয়ে দিয়ে শান্তিপূর্ণ মিছিল। মোটরসাইকেলে আমার বক্তব্য হচ্ছে, আমি মমতা বন্দ্যোপাধ্যায় যখন সিংহ নন্দীগ্রামে আন্দোলন করছিলেন, আরো অনেক সেখানে প্রচুর মানুষজন, অরাজনৈতিক মানুষজন, তারাও সেই রাজনৈতিক স্রোতে গা ভাসিয়েছিলেন। তখন এই প্রশ্নগুলো তারা নিজেরা করেনি, এখন তাদের সময় করছে। আমার বক্তব্য হচ্ছে যে কোথাও আপনি যে একজন চিকিৎসক,
আপনিও জানেন ঘটনাটা কি ঘটেছে। একজন চিকিৎসক, একজন রাজনীতিবিদ, যে কোনো দলের যে কোনো পার্টির হোক, ধরে নিলাম কোনো মন্ত্রী পর্যন্ত যদি চান বিচার চাইতে রাস্তায় নামতে পা মেলাতে, কোথাও কোনো সমস্যা আছে কি? আমাদের ভারতীয় সংবিধান বারণ করছে কি? যদি আমি আজকে কোনো মিছিল ডাকি তাহলে কোথায় গ্যারান্টি রয়েছে যে কোনো মন্ত্রীকে আমি আসতে দেবো না? এটা তো সবার জন্য। মন্ত্রী যদি হয়ে যায়, নেতা যদি হয়ে যায়, চিকিৎসক, ডাক্তার, আইনজীবী, বিভিন্ন পেশার ক্ষেত্রে রাজনৈতিক একটা পেশাই হয়ে গেছে এখন, তাদের রাস্তায় নামার বারণ আছে কোথাও কি? ওর চিসমার স্বর্ণালীদি, যেটা সব থেকে বেশি সিগনিফিকেন্ট না, আজকে বিভিন্ন জায়গায় এই যে লোকজন দাবি, বিভিন্ন স্তর থেকে যে দাবিটা উঠছে যে আমার মানে অভয়ার বিচার চাই, সেখান থেকেও আরও কেন ঐতিহাসিক হয়ে গেছে আন্দোলনটা, সেটা হচ্ছে যে শুধুমাত্র অভয়ার ক্ষেত্রে নয়, আজকে যারা রাস্তায় নেমেছিল তারা প্রত্যেকে চাইছে ধর্ষণ মুক্ত একটা সমাজ। সেইখানে দাঁড়িয়েই সিগনিফিকেন্ট। আজকে ফিশ ফ্রাই বন্ডের থেকে বেরিয়ে আন্দোলনের পেটেন্ট শুধুমাত্র যে একদল বামপন্থী বা একদল চটিপন্থী এদের কাছেই শুধু থাকবে, এটা কিন্তু আজকে ভেঙে গেল মিথটা। এবং বলছেন সবাই যে আমাদের বাড়িতে মেয়ে আছে। আপনার চোখে যে রাজনীতিবিদের নামটা আপনি বললেন পলিটিশিয়ান, কিন্তু আপনারা জানেন কি জানেন অর্জুন সিং এরও একটা মেয়ে আছে, একটা ছোট নাতনি আছে। আজ যদি রাজনীতিটা এই ফ্যাক্টরের ওপর হয় যে আমি একটা ধর্ষণ মুক্ত সমাজ চাই, তাহলে তাতে ক্ষতিটা কি আছে? আমি বলতে চাইছি যে পতাকাবিহীন ভাবেও যেভাবে মানুষ, এখানে কোনো পলিটিক্যাল পার্টি কাউকে স্পন্সর করে দেয়নি যে বাসে করে দল বেঁধে লোককে নিয়ে আসো রে, আগের দিন রাত থেকে তাদেরকে গ্যাদার করো রে, তাদের জন্য সব রকম ফেসিলিটি রাখো, কিচ্ছু নেই। ব্যাপারটা হচ্ছে মানুষ স্বতঃস্ফূর্তভাবে যে নেমেছে, 1 লাখ 2 লাখ 3 লাখ যে মোটেই না। আপনি শোনেননি, দাবি ছিল একটাই, দাবি ছিল একমাত্র বিচার চাই, অভয় বিচার চাই। সময় একদম শেষ। আমি শেষ করছি। আমি শেষ করছি। থ্যাংক ইউ। আমি শেষ করছি। একটাই বিষয় স্পষ্ট, আমি একটাই কথা বলবো, সময় একদম শেষ। আমি একটাই কথা বলছি, যে জায়গা থেকে এই আন্দোলন উঠেছে, থ্যাংক ইউ সো মাচ। শেষ সময়, যদি মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ দাবি করা হয়, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া সরকার তো ফেলার কথা বলা হচ্ছে না, অন্য কেউ মুখ্যমন্ত্রী হবেন, অন্য কেউ স্বাস্থ্যমন্ত্রী হবেন, অন্য কেউ পুলিশ মন্ত্রী হবেন, একই জন চেয়ার আঁকড়ে স্বাস্থ্য পুলিশ রাজ্য সামলাবেন, আর একের পর এক ধর্ষণ হয়ে যাবে, আর সবই ছোট ঘটনা থাকবে। এটা কাহাতক হতে পারে।